তেহরানের নির্বিচারে বোমা বর্ষণ, বিপ্লবী গার্ড কুদস ফোর্সের সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের, পাল্টা জবাব ইরানের, ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। 47 years they've been killing our people and killing people from all over the world, and I think we have great support, and I think if we didn't do it first, they would have done it to Israel. উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ জন ফিরলেন দেশে, স্বজনদের স্বস্তি। মধ্যপ্রাচ্য সংঘাতে 6 দিনে বাতিল 219টি ফ্লাইট। যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি ছিল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, খুব খুশি। মনে হয় না যে আমরা আবার কোনো সময় দেশে আসবো। পরিবার স্বজন অবশ্যই দেশ থেকে অনেক টেনশন করে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার ঈদের ছুটি 7 দিন, 18 মার্চ নির্বাহী আদেশের ছুটি, বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর, বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা, বিএনপির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা, জামায়াতের সঙ্গেও সাক্ষাৎ। স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম জিয়া, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদান রাখার স্বীকৃতি। জাফরুল্লাহ চৌধুরী সহ তালিকায় 20 ব্যক্তি প্রতিষ্ঠান। এবং আমদানি শুল্ক কমানোর পরও অস্থির এলপি গ্যাসের বাজার, সিলিন্ডারে বাড়তি গুনতে হচ্ছে 1,500 টাকা পর্যন্ত। উপেক্ষিত নির্ধারিত দাম, কারসাজি হয় রশিদে। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আইআরজিসি কুদস ফোর্সের সদর দফতর, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইডিএফ। ইরানের পাশাপাশি হামলা চালিয়েছে লেবাননেও। এদিকে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলায় 87 সেনা নিহত হয়েছেন। যুদ্ধজাহাজে হামলায় যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বাহিনীর দাবি, বুধবার রাতভর ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে চালানো বিমান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের ডজনখানেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলে একটি সামরিক কমপ্লেক্সে কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাতের কথাও জানানো হয়েছে, যেখানে আইআরজিসি, কুদস ফোর্স ও অন্যান্য নিরাপত্তা ইউনিটের সদর দফতর ছিল বলে দাবি আইডিএফ এর। ইরানের কোম শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাতেও হামলা চালানো হয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের নেতৃত্ব এখন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান ট্রাম্প। এর মধ্যে কুর্দি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের কথা জানিয়েছে ওয়াশিংটন। যুদ্ধের ময়দানে আমরা খুব ভালো করছি। 47 বছর ধরে ইরান আমাদের মানুষ মারছে, সারা বিশ্বে মানুষকে হত্যা করছে। আমরা যদি আগে হামলা না করতাম তবে তারা ইসরায়েলের উপর হামলা চালাতো এবং সুযোগ পেলে আমাদের উপরও আঘাত হানত। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালানোর দাবি করেছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যদিও তা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় সাইরেন বেজে উঠলে লাখ লাখ বাসিন্দা বাংকারে আশ্রয় নেন। ওমান উপকূল ও দুবাইয়ের কাছে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এর আগে ইরান থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানা গেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাইসা জান্নাত। যাচ্ছি তার কাছে। রাইসা, আপনার রিপোর্টটাই দেখছিলাম এবং সেক্ষেত্রে দেখছিলাম যে যুদ্ধ আসলে কিভাবে ছড়িয়ে পড়ছে এবং সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বও কিন্তু অনেক দেশ এখন নানাভাবে তাদের মিত্র দেশের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতিও নিচ্ছে। সেই জায়গাটায় শুরুতেই যদি আমরা একটু সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করি, যে মার্কিন ইসরায়েল যে হামলা আবার পাল্টা আক্রমণ ইরানের, কি অবস্থা? শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে
ষষ্ঠ দিনের মতো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত চলছে এবং আমরা প্রতিবেদনে দেখছিলাম যে ইসরায়েল রাতভর কিন্তু ইরানে হামলা চালিয়েছে এবং সকালবেলাও বিভিন্ন জায়গায় রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কিছুক্ষণ আগের তথ্য যদি আমি একটু বলি যে আজকেও কিন্তু ইসরায়েল ইরানের দুটি স্কুলে হামলা চালিয়েছে। আমরা এর আগে একটি স্কুলে হামলার কথা জেনেছি এবং সেখানে কিন্তু 1.5 শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছেন, সেই তথ্য কিন্তু আমরা জেনেছি। তো আজকেও দুটি স্কুলে হামলা চালিয়েছে এবং এই যে লাগাতার যে হামলা চালানো হচ্ছে, তেহরান যেটি দাবি করছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলায় এখন পর্যন্ত তাদের যে বিভিন্ন ধরনের বিদ্যুৎ এবং পানির অবকাঠামো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরবরাহ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এবং ইরানের অভ্যন্তরীণ যে চিত্র আমরা যদি বলি, এখন পর্যন্ত কিন্তু 1200 জনের বেশি নিহতের খবর আমরা পেয়েছি। ইরানও কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে, তারাও কিন্তু থেমে নেই। সেটি যদি আমরা একটু দেখতে চাই, ইরান কিন্তু আজকে মার্কিন একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে রাব্বি। যদিও এটি আসলে আইআরজিসির দাবি করেছে মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানের হামলা চালানোর বিষয়টি, কিন্তু এখন পর্যন্ত আমরা বিস্তারিত আসলে কিছু তথ্য জানতে পারিনি। যদি আমরা জানতে পারি সেটা অবশ্যই আমরা দর্শকদের জানাবো। এছাড়া 3 দেশের 20টি মার্কিন সামরিক স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। রাব্বি, মার্কিন মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে মার্কিন ঘাঁটি রয়েছে বিভিন্ন দেশে, সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে কিন্তু তেহরান হামলা চালাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি আমরা একটু বলি যে যেহেতু বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তাদের প্রতিক্রিয়া কি আসলে? আপনি যদি আমি একটু বলি রাব্বি, পশ্চিমাদের সহযোগিতা, এই প্রসঙ্গ আমি টেনে ধরেই বলছি। আপনি জানেন আমরা যে যুদ্ধটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ইরান একদিকে একা যুদ্ধ করছে এবং অন্যদিকে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার যে পশ্চিমা মিত্র তারাও কিন্তু নানাভাবে সহযোগিতা করছে। তো সেই জায়গা থেকে ইরান কিন্তু একা যে বিভিন্ন দেশে, বাহরাইন, কুয়েত, ইরাকে সহ আরও যে দেশে ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলোতে কিন্তু মার্কিন যে স্থাপনা রয়েছে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং একই সঙ্গে ইসরায়েলেও কিন্তু হামলা অব্যাহত রেখেছে। আমরা আরেকটি বিষয় যদি একটু দেখতে চাই, যে পশ্চিমাদের সহযোগিতার বিষয়টি আমরা বলছিলাম, তারা কিন্তু অস্ট্রেলিয়ার কথা যদি আমরা বলি, অস্ট্রেলিয়া কিন্তু সামরিক সরঞ্জাম সহায়তা পাঠানোর কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ তাদের যুক্তরাষ্ট্র যে তাদের মিত্র দেশ, সেই মিত্রকে সহযোগিতা এবং তাদের যে নাগরিক রয়েছে মধ্যপ্রাচ্যে তাদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই ঘোষণাটি অস্ট্রেলিয়া দিয়েছে। এবং কানাডাও কিন্তু যুদ্ধে যে একেবারেই অংশগ্রহণ করবে না সেই কথা বলা যায় না, এরকম একটি মন্তব্য তারা করেছে। এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব জেলেনস্কির। আমি রাব্বি, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে আপনি জানেন। সেক্ষেত্রে রাইসা, আমি যেটা জানতে চেয়েছিলাম যে পশ্চিমাদের মিত্র দেশের কথা তো শুনলাম, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যে দেশগুলোতে মার্কিন ঘাঁটি যদিও সেখানে আক্রমণ হচ্ছে, তাহলে সেই দেশগুলোর প্রতিক্রিয়া কি আসলে? দেখেন রাব্বি, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ধরনের কোনো প্রতিক্রিয়া, মানে ইরানের পক্ষে যদি প্রতিক্রিয়ার কথা বলি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। বাহরাইন, কুয়েত এবং আমরা জানি তুরস্কে একটি ড্রোন, একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে এবং যদিও সেটি ইরান অস্বীকার করেছে, তারা প্রত্যেকেই কিন্তু আসলে নিন্দা জানাচ্ছে। তবে এই ক্ষেত্রে রাইসা, আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যে যেহেতু আমাদের শ্রমশক্তি আছে, আমরাও নানাভাবে কিন্তু আসলে এই ঘটনার সম্পৃক্ত। জি রাব্বি, আমরা এই আলোচনায় আসবো, তার আগে একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, সেটি একটু দেখে আসতে চাই। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া 378 বাংলাদেশি ফিরলেন দেশে। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরেন তারা। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ, অনেকে জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সংঘাতে একের পর এক বন্ধ ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা। এতে আটকা পড়েন বিভিন্ন দেশে থাকা অসংখ্য বাংলাদেশি। জীবন মৃত্যুর সন্ধিখানে থাকা স্বজনদের অপেক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও উৎকণ্ঠার এক অদ্ভুত নীরবতা। সেই ভয়াবহতা পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে রানওয়ে স্পর্শ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। নিরাপদে অবতরণ করেন সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 27 জন ক্রু সহ 378 জন বাংলাদেশি। দীর্ঘ সময় প্রবাসে থাকা কলিজার টুকরো সন্তানকে কাছে পেয়ে এক মায়ের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। আসতে শুরু ভয় লাগছে,
কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। দীর্ঘদিন পর স্ত্রী খুঁজেছেন স্বামীকে, সন্তান ছুটেছে বাবার দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বৃদ্ধ বাবা মা এসেছেন সন্তানকে ফিরিয়ে নিতে। দেশ থেকে অনেক টেনশন করে, কিন্তু আমরা যারা ওখানে আছি আমরা জানি আমাদের পরিস্থিতি কি। ইসরায়েল ইরানের যুদ্ধের দাবানল যখন মধ্যপ্রাচ্যেও ছড়িয়েছে, তখন প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগের। গ্যারান্টি নাই যে কোন সময় কোনটা পরে, এটা তো আর কেউ জানে না। দুবাইতে কোনো বড় ধরনের কোনো আক্রমণ হয় নাই, একমাত্র যারা এই আমেরিকান ইয়েগুলি আছে, ঘাঁটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। বিকেলে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট ঢাকা দুবাই ঢাকা রুটে যাত্রা করবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আপনার প্রতিবেদনটি দেখছিলাম। হ্যাঁ রাইসা, সেক্ষেত্রে যদি একটু একসাথে বলেন যে বাংলাদেশিদের আসলে এখন ওখানে কি অবস্থা এবং কারা কারা ফিরতে পারলেন, তারা কি বললেন? আচ্ছা রাব্বি, মধ্যপ্রাচ্যে আমাদের কিন্তু অনেক বাংলাদেশি কাজ করেন সেখানে, এবং আমরা দেখলাম যে এরই মধ্যে অনেকেই কিন্তু দেশে ফিরেছেন এবং তাদের যে যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা তারা সেটা বলেছেন। এখনও কিন্তু অনেকে সেখানে আছেন, এবং আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, যদি এই যুদ্ধ স্থায়ী হয় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে, যেহেতু একটা বিশাল শ্রমশক্তি সেখানে আছে, যেটি বিশ্লেষকরা বলছেন যদি যুদ্ধ আরও চলতে থাকে, অনেক কোম্পানি কিন্তু এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বন্ধ হয়ে গেছে এবং অনেক বাংলাদেশি ভাই বোনেরা তারা কিন্তু ছুটিতে দেশে বেড়াতে এসেছেন এবং ফিরতে পারছেন না। এই যে বিলম্ব হচ্ছে, এর কারণে কিন্তু অনেক ক্ষতি হতে পারে, তাদের নিজেদের পরিবারের একটা ভরণ পোষণের বিষয় থাকে, এবং বাংলাদেশের অর্থনীতির বিষয়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি জানেন সরকার কিন্তু নানা ধরনের চেষ্টা চালাচ্ছে যারা ওখানে আটকে আছেন তাদেরকে ফিরিয়ে আনার। আমরা একটু দেখে নিতে চাই। এর মধ্যে দুবাইয়ে আটকে পড়া 378 বাংলাদেশি দেশে ফিরেছেন। ভিসার মেয়াদ উত্তীর্ণ বা শেষের পথে তারা বেশি অগ্রাধিকার পাবেন, অর্থাৎ ফেরার ক্ষেত্রে। এবং মধ্যপ্রাচ্য থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে শত শত ইউরোপীয় নাগরিককেও। মধ্যপ্রাচ্যে যে শুধু বাংলাদেশের নাগরিক আছে এমন না, ইউরোপের অনেক দেশের নাগরিক আছে, এবং জি তাদেরকে কিন্তু এরই মধ্যে সেখান থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি শুধু ইরান না, আমি একটু যোগ করি, লেবাননেও কিন্তু হামলা হচ্ছে, এবং সেখানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে নাগরিকরা আছে তাদের কিন্তু সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রাইসা, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ইরানে মার্কিন ইসরায়েলের হামলা এবং একই সাথে সার্বিক পরিস্থিতি এবং মিত্র দেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের শ্রমশক্তির যে সার্বিক পরিস্থিতি, সে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইসা জান্নাত। যাচ্ছি আমার হাতে থাকা অন্য খবরে। এবার ঈদ উল ফিতরে সরকারি ছুটি 7 দিন। নির্বাহী আদেশে 18 মার্চ ছুটির সিদ্ধান্ত নেয় 17 থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সকালে মন্ত্রিসভার বৈঠকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের উদ্যোগ তুলে ধরার বিষয়েও হয় আলোচনা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় শুরু হয় দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। 2 ঘন্টার বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, 18 মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরার বিষয়ে হয়েছে আলোচনা। প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা করব। 12 মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ যাত্রা হবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। বাড়তি ভাড়া নিলে বাতিল করা হবে পরিবহনের রুট পারমিট। সড়ক, রেল ও নৌপথের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই বলেছেন পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উৎসবকে সামনে রেখে বরাবরের মতো এবারও ঢাকা ছাড়বেন কোটি মানুষ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে রেল নৌ ও সড়ক পথে দায়িত্বশীলদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেবার সুযোগ নেই। কেউ বাড়তি ভাড়া দিতে বাধ্য করলে সেই পরিবহন মালিকদের শাস্তির আওতায় আনা হবে। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে। যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে ঈদের আগেও পরে 4 দিন করে মোট 9 দিন মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। এবার ঈদকে সামনে রেখে বেশ কিছু বিধিনিষেধ জারি থাকবে। ফিটনেস বিহীন গাড়ি যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে মেরামত করে যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। সড়কের মতো একই রকম উদ্যোগ নেওয়া হয়েছে রেল ও নৌপথেও। দায়িত্বশীলরা আশ্বস্ত করেন, মানুষ যাতে কষ্ট না পায় যে কোনো মূল্যে সেটি নিশ্চিত করবে সরকার। এদিনও সড়কে চাঁদাবাজি রোধে কথা বলেন মন্ত্রী। বলেন, কারো কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে উঠে পড়ছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপর। এর আগে গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে করেন আলোচনা। এদিকে পল কাপুরের সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সরকারের এগিয়ে নেওয়া উচিত। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় কয়েক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তিনি। এর আগে সকাল 11টার দিকে গুলশানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পলের বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মঈন খান জানান, দুই দেশের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিএনপি সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মঈন খান। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সে সরকারের যে নীতিমালার বিষয়গুলো। সকাল 7টায় মার্কিন দূতাবাসে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় পল কাপুরের। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং দেশের তরুণদের কর্মসংস্থান সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো অতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে। ইরান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশার কথাও জানিয়েছে জামায়াত। আমরা বলেছি যে আমরা যুদ্ধ বিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সেটা থাকতেই পারে। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে পল কাপুর আগামীতে ঢাকা ওয়াশিংটন নিবিড় সম্পর্ক গড়তে বর্তমান সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা প্রসঙ্গেও মতবিনিময় করে হুমায়ুন ও ভার্মা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টা জড়িত এমন অভিযোগ তুলেছেন জামায়াতের শীর্ষ নেতারা। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এক মন্তব্যের জেরে এমন অভিযোগ তুলে জামায়াত নেতারা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। বৃহস্পতিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন জামায়াত নেতারা। বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির দাবি, নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের মন্তব্যই তার প্রমাণ। দ্রুত জিজ্ঞাসাবাদ করে তার বিচার দাবি করেন এই জামায়াত নেতা। আমরা সকলেই চেষ্টা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হবে
এবং সে এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই যে জীবন দেওয়া, এই যে রক্ত, এই যে আমাদের রাজনীতির গতিপক্ষে পরিবর্তন করে দেওয়ার যে গাদ্দারি, দালালি, জাতির সাথে বিদ্রোহ, এই সব কিছুর জন্য এরা দায়ী। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক ইফতার মাহফিলেও এমন অভিযোগ তুলেছেন দলের সেক্রেটারি জেনারেল। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। তাই আমরা বলেছি যে আপনার সঙ্গে আর কারা কারা ছিল তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। রেজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক। আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপি গণভোটকে হত্যা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। জাতির কাছে পৌঁছে দেওয়া। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার, যা উদ্বেগজনক। বিদেশি কূটনীতিকদের এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজনে এমন মন্তব্য করেছেন নাহিদ। এছাড়াও জুলাই সনদ অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবিও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। Politicization of key institutions, including Bangladesh Bank and the Anti-Corruption Commission. Corrupt oligarchs and loan defaulters have been allowed positions of influence. The concentration of power coupled with weak enforcement of accountability risks repeating cycles of mismanagement and exploitation of national resources. রাতের সময়ে আরও থাকছে। লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু। প্রতিবাদে সড়ক অবরোধ করে নেতাকর্মীদের বিক্ষোভ। পরিবারে শোকের ছায়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকেলে সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার 2026-এ ভূষিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন মন্ত্রী পরিষদ সচিব। এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পদক। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই রাজনীতিতে নামেন বেগম খালেদা জিয়া। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনতার মন জয় করে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জীবন সায়ান্নেও শাসকের জুলুম তাকে সরাতে পারেনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে। আজীবন গণতন্ত্রের আপসহীন নেত্রীকে তাই তার বিদায়ে অবিস্মরণীয় বিদায় জানায় পুরো জাতি। এবার স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করল মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এবছর স্বাধীনতা পুরস্কারের তালিকায় থাকা ব্যক্তিদের 7 জনই মরণোত্তর। বেগম খালেদা জিয়া ছাড়াও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে বশির আহমেদ, সমাজসেবা ও জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরিন চৌধুরী এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান, সমাজসেবা ও জনসেবায় মোহাম্মদ সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি পিএইচডি, অধ্যাপক ডক্টর এম.এ. রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার বাবু পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, PKSF গণস্বাস্থ্য কেন্দ্র সহ 5 প্রতিষ্ঠান এবার পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মধ্যে এখনও যারা গেজেটভুক্ত হতে পারেননি তারা আবেদন করে গেজেটভুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জুলাইয়ে আহত ও শহীদ রিকশা, ভ্যান ও অটো চালক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, স্বাধীন, সার্বভৌম, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়বে বর্তমান সরকার।
পরে জুলাই অভ্যুত্থানে আহতদের চেক তুলে দেওয়া হয়। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের পর আজকে এখানে শহীদ পরিবাররা উপস্থিত আছেন, আহতরা উপস্থিত আছেন। কেউ যদি এখনো গ্যাজেটভুক্ত না হয়ে থাকে বা শহীদ হয়েছেন এরকম যদি তথ্য আপনাদের কাছে থেকে থাকে, আপনারা দ্রুত তাদেরকে যোগাযোগ করতে বলবেন। স্থানীয় ডিসি মাধ্যমে যোগাযোগ করলেও হবে। স্বাধীন, সার্বভৌম এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারি, সেটা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কমানো হয়েছে আমদানি শুল্ক, এমনকি ভ্যাটও। তাতেও শৃঙ্খলা ফেরেনি এলপি গ্যাসের বাজারে। এখনও সিলিন্ডার ভেদে গ্রাহককে গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়েও 600 থেকে 1,500 টাকা পর্যন্ত বেশি। মিজানুর রহমান মিন্টু ও প্রিন্স আরেফিনের ছবিতে দেখব ফারুক ভি রবিনের রিপোর্ট। কথা হচ্ছিল রাজধানীর উত্তরার একটি খাবার হোটেলের কর্মীদের সঙ্গে। জানালেন মাসে বড় আকারের এলপি গ্যাস সিলিন্ডার লাগে 20 থেকে 25টি, আর প্রতিটিতে গুনতে হচ্ছে নির্ধারিত দামের তুলনায় 1,500 টাকা বাড়তি। ফলে মাসে গচ্চা 30,000 টাকার বেশি। প্রতি মাসে 30 থেকে 40,000 টাকার মতো বাড়তি খরচ হয়ে যায়। বাজারে নৈরাজ্যের মধ্যে এলপিজি আমদানি শুল্ক ও ভ্যাট কমানো হলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেওয়া দাম 1341 টাকা, অথচ জায়গা ভেদে গ্রাহকের কাছ থেকে আদায় করা হচ্ছে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত। 1850 টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এভাবে যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ তো চলাটা খুবই মুশকিল হয়ে যাবে। 2000 টাকা দিয়ে 12 কেজি সিলিন্ডার নিয়ে গেছি, কিন্তু সরকার যে নির্ধারিত করে দিয়েছে এই নির্ধারিত মতো তারা বিক্রি করে না। আমরা ভাত কিনে খাবো না এত দামের গ্যাস কিনে খাবো। উৎপাদক, ডিলার, খুচরা বিক্রেতা হয়ে গ্রাহক পর্যন্ত একটি সিলিন্ডার হাত বদল হচ্ছে অন্তত 4 দফা। প্রতিটি স্তরেই উপেক্ষিত নির্ধারিত দাম, আর এই কারসাজি সম্পন্ন হচ্ছে রসিদ জালিয়াতির মাধ্যমে। সরকার যে রেটটা ঘোষণা করতেছে কনজিউমারকে দেওয়ার জন্য, তারা সেই কোম্পানি এই রেটটা আমাদের কাছ থেকে ডিলারদের কাছ থেকে নিতেছে। ওভার যে টাকাটা না সেটা লেখে না তারা। দাম নিয়ে নৈরাজ্যের এই দায় বরাবরই এড়িয়ে যান এলপি গ্যাস আমদানিকারকরা। রিটেল পয়েন্টে এই মূল্যটা আরো বেশি বাড়ছে, ভোক্তারা ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে লোকবল ঘাটতি সহ নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরছে নিয়ন্ত্রক সংস্থা বিএআরসি। সংস্থাটির চেয়ারম্যানের ভাষ্য, নজরদারি বাড়াতে মাঠ প্রশাসনকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের তো লিমিটেশন আছে, আপনি জানেন। আমরা ওই জেলা প্রশাসনকে পুনরায় ব্যবহার করব। এলপিজির বিষয়ে 64 জেলা প্রশাসনকে আমরা চিঠি দিচ্ছি। বিশেষজ্ঞরা মনে করেন কেবল দাম নির্ধারণই নয়, ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকির বিকল্প নেই। এলপি গ্যাস আমদানিতে শুল্ক কমানোয় সরকারের রাজস্ব কিছুটা কমেছে বটে, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ গ্রাহকদের। এমন অবস্থায় ভোক্তাদের প্রশ্ন, বাজারে শৃঙ্খলা ফেরার জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতদিন? ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে দায়িত্বকালে কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বার করলে তার লাইসেন্স স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখায় সরকারি চিকিৎসক ডাক্তার রাজেশ মজুমদারের লাইসেন্স 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে যে বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছিলেন সেই প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। সরকারি সময়ের ভিতরে যদি কোনো ডাক্তার বা যে কোনো ধরনের করে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু আমরা স্বাস্থ্যে কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। দেখছেন রাতের সময়। লক্ষ্মীপুরে বিবাদ মীমাংসা করতে গিয়ে অটোরিকশা চালকের হামলায় বেলাল হোসেন মিশরি নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বিকাল 3টায় রায়পুর পৌরসভার বেনায়েতপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনের সড়কে অটোরিকশা দাঁড় করান চালক আরমান। এ সময় সেখানে থাকা এক পথচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। মীমাংসার জন্য এগিয়ে আসেন 3 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বেলাল হোসেন মিশরি। এক পর্যায়ে চালক আরমান ক্ষিপ্ত হয়ে বেলালকে কিল ঘুষি মারতে থাকলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আরমান।
নিজ বিভাগের কর্মচারী ছুরিকাঘাতে নিহত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহতের গলায় সহ বেশ কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানান চিকিৎসক। হত্যার ঘটনায় ঘাতক ফজলুর রহমানকে আসামি করে ইবি থানায় মামলা করেছে নিহতের স্বামী মোহাম্মদ ইমতিয়াজ সুলতান। পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে অভিযুক্ত। দেখছেন রাতের সময়। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রায় 15 মাস পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। চোটের কারণে গেল অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন না লিটন দাস। হোম সিরিজে ফিরছেন এই ড্যাশিং ওপেনার। এছাড়া দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। চোটের কারণে দলে নেই 2 পেসার তানজিম সাকিব ও হাসান মাহমুদ। বাজে ফর্মের কারণে দলে বিবেচনা করা হয়নি সোহান, জাকের ও শামীম পাটোয়ারিকে। সম্প্রতি বিসিএল ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে আবারও নির্বাচকদের নজরে আসেন আফিফ হোসেন ধ্রুব। প্রায় 15 মাস পর ফিরছেন লাল সবুজ জার্সিতে। দলের বাকি সদস্যরা হলেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মাহিদুল অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। আগামী 11 মার্চ শুরু হবে 3 ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। এএফসি নারী এশিয়ান কাপে কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চীন ম্যাচের পর এখন আত্মবিশ্বাসে টইটুম্বুর বাছলার বাহিনী। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 8টায়। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ নারী দল। চীনের বিপক্ষে ভালো খেলার ধারাবাহিকতা এ ম্যাচে বজায় রাখতে চান আফিদা খুন্দকা। একাদশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন পিটার বাটলার। গোল পোস্টের নিচে মিলির ওপর আস্থা রাখলেও বেশ কিছু পরিবর্তন আনতে চান তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তেহরানে নির্বিচারে বোমাবর্ষণ, পাল্টা জবাব ইরানের। ট্রাম্পের যুদ্ধ থামাতে ব্যর্থ সিনেট। দুবাইয়ে আটকে পড়া 378 জন ফিরলেন দেশে, স্বজনদের স্বস্তি। এবার ঈদের ছুটি 7 দিন। 18 মার্চ নির্বাহী আদেশের ছুটি। বাড়ি ফেরা নির্বিঘ্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। এবং শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা, জামাতের সঙ্গেও সাক্ষাৎ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।